হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আমরা আমাদের এইচটিএমএল সিরিজের ফার্স্ট লেকচার দিয়ে শুরু করছি। এইচটিএমএল সিরিজকে আমরা মোট 3টা পার্টে ভাগ করেছি। একটা পার্ট যে ফার্স্ট পার্টে আমরা প্রথমে জানবো যে আসলে ওয়েবসাইট কী, ওয়েব পেজ কী, এটা দিয়ে কী করা হয় না করা হয়, ওয়েব পেজের কাজ কী, কেমন একটা ওয়েব পেজ তৈরি করা হয়, মানে যে বেসিক এসব জানার জন্য যে বেসিক জিনিস আমাদের জানতে হয়, যে বেসিক ওয়ার্ডসগুলো আমাদের জানতে হয়, সেই সকল বিষয় সম্পর্কে আমরা একটা এই পার্টের মধ্যে শিখবো। আমরা সেকেন্ড পার্টে শিখবো কীভাবে এই ওয়েব পেজকে আমরা কোড করে বানিয়ে থাকি, কীভাবে আমরা ওয়েবসাইটগুলোকে বানিয়ে থাকি। অর্থাৎ সেকেন্ড পার্টে আমরা সরাসরি চলে যাবো কোডিংয়ে। আর থার্ড পার্টে যেটা করবো সেটা কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার, অর্থাৎ আমরা কীভাবে এইচটিএমএল কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে পারি পেপারে। তো সেই বিষয়ে আমরা দেখবো পার্ট নাম্বার 3-তে। সো আজকে আমাদের এইচটিএমএল এর ফার্স্ট পার্টে আমরা জাস্ট বেসিক সম্পর্কে পড়াশোনা করব। তো চলো আমরা শুরু করি। আচ্ছা, আমরা তো এইচটিএমএল নিয়ে পড়াশোনা শুরু করবো, তাই না? তো এইচটিএমএল জিনিসটা কি সেই সম্পর্কে ঢোকার আগে আমাদের হিস্ট্রি জানতে হবে, তাই না? চলো আমরা দেখে আসি। তো তখন আমার 1989 সাল। একজন বিজ্ঞানী না, অ্যাকচুয়ালি উনি বেসিক্যালি পদার্থবিদ, ঠিক আছে? উনি একজন পদার্থবিদ, তার নাম টিম বার্নার্স-লি। তো সেই বান্দা টিম বার্নার্স-লি যেই কিনা এইচটিএমএল বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। এইচটিএমএল কি? এইচটিএমএল এমন একটা ল্যাঙ্গুয়েজ, সেটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের ডকুমেন্টস শেয়ার করতে পারি। আমরা একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে ওয়েব পেজ দিয়ে মানুষকে বিভিন্ন ধরনের জিনিসপাতি শো করতে পারি, যেমন বিভিন্ন ধরনের কন্টেন্টস, বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ, বিভিন্ন ধরনের ইমেজ, আরও অনেক কিছু আছে যেটা আমরা ওয়েব পেজের মাধ্যমে দেখিয়ে থাকি। তাহলে সেই বান্দা যার নাম টিম বার্নার্স-লি। তো তোমাদের যদি কেউ জিজ্ঞেস করে যে ওয়েবে অর্থাৎ ডাব্লিউ এর জনককে বা এইচটিএমএল এর আবিষ্কারককে, তাহলে অ্যান্সার টিম বার্নার্স-লি, এবং তিনি এটা আবিষ্কার করেছেন 1989 সালে। এখন আমাদের সবার মনে একটা কোয়েশ্চেন জাগে বা একটা কনফিউশন থাকে যে ভাই, ডাব্লিউ যেটা আমরা ওয়েব বলে থাকি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এই ওয়েব আর ইন্টারনেট কি সেম জিনিস? অনেকে না মনে করে যে এই ওয়েব আর ইন্টারনেট মনে হয় সেম জিনিস। ব্রো, না, ওয়েব আর ইন্টারনেট জিনিস সেম না। ইন্টারনেট একটা গ্লোবাল নেটওয়ার্ক, যেটার মাধ্যমে অনেকগুলো কম্পিউটার একসাথে কানেক্টেড থাকে। আমাদের তো পুরা ওয়ার্ল্ড ওয়াইড, মানে পুরা ওয়ার্ল্ডে যতগুলো কম্পিউটার আছে প্রত্যেকটা একটা সাথে কানেক্ট করার জন্য আমাদের নেটওয়ার্কের প্রয়োজন হয়, সেটাকে বলা হয় ইন্টারনেট। ইন্টারনেট ইউজ করে আমরা ওয়েবটাকে চালিয়ে থাকি। মানে ওয়েব একটা সার্ভিস যেটা আমাদের বিভিন্ন ধরনের কন্টেন্ট শো করে থাকে ওয়েব পেজের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে, এইচটিএমএল দ্বারা তৈরি করে থাকে। যেমন আমরা উইকিপিডিয়া দেখি, তো উইকিপিডিয়াতে একটা আমরা ওয়েবসাইট দেখি না, যে www.wikipedia.org এমন কিছুতে থাকে। তো এই যে ওয়েবটা বা মানে উইকিপিডিয়ার যে আমরা ওয়েব পেজটা যাই আমরা, তো সেটাতে আমরা ইন্টারনেট ব্যবহার করে যাচ্ছি। তার মানে ইন্টারনেট ব্যবহার করে একটা সার্ভিস দিয়ে থাকে এই ওয়েব। তাহলে ওয়েব আর ইন্টারনেট কখনো সেম হয় না, ঠিক আছে? এটা আমাদের মনে রাখতে হবে। এখন আমরা একটু বিবর্তনটা দেখি। আসলে তখন মানে প্রথম যে ফেজটা শুরু হয়েছে 1990 সাল থেকে। তো 1990 সাল থেকে 2000 সাল পর্যন্ত যে জেনারেশনটা ছিল, সেখানে আমরা জাস্ট দেখতে পারি একটা ওয়েব পেজ। অর্থাৎ সেই ওয়েব পেজটা শুধুমাত্র একটা দেখার কাজে আমাদের ইউজ করা হতো, দেখার কাজে, ঠিক আছে? আমরা দেখা ছাড়া এখন আর কিছু করতে পারতাম না। সাপোজ মনে করে আমরা কী করি, আমরা পরীক্ষার খাতায় আমরা কী করি, আমরা কোয়েশ্চেন থাকে, তো কোয়েশ্চেনের মধ্যে যে আমার কোয়েশ্চেন লেখা থাকে, আমরা কিছু করতে পারি না, তাই না? জাস্ট কোয়েশ্চেন লেখা থাকে। তো তখন এই ওয়েব পেজের মধ্যে জাস্ট এরকম লেখা থাকতো, আর কিছু করা যেত না, আমরা জাস্ট পড়তে পারতাম। এটাকে বলা হয় রিড অনলি ওয়েব, তথ্যের ভান্ডার বলা হয় তখন, বুঝছো? তথ্যের ওয়েব বলা হতো, ঠিক আছে? তো ওই জেনারেশনটাতে শুধুমাত্র আমরা পড়তে পারতাম। এরপরে চলে যায় সেকেন্ড জেনারেশন, যেখানে ওয়েবের 2 নাম্বার জেনারেশন, যেখানে আমরা শুধুমাত্র পড়তাম না, বরং আমরা লিখতে পারতামও, আমরা আমাদের অপিনিয়ন দিতে পারতাম, ঠিক আছে? আমরা কিছু একটা কমেন্ট করতে পারতাম। তো এটাকে বলা হয় সোশ্যাল ওয়েব। যেমন আমরা ফেসবুক চালাই, আমরা ইনস্টাগ্রাম চালাই, সেখানে আমরা কী করি, আমরা কমেন্টস করি, আমরা কথা বলি, সব কিছু করতে পারি, তাই না? তার মানে কি, সেখানে লেখাও যেত, সেখানে পড়াও যেত। তার মানে এটা একটা সোশ্যাল ওয়েব। তারপরে যে জেনারেশনটা W3,
2010 সাল থেকে 2020 সাল পর্যন্ত এটাকে বলা হয় হচ্ছে সিম্যান্টিক ওয়েব। এটা মানে কি? এটা মানে হচ্ছে ওয়েব পেজের একটা স্বতন্ত্র একটা অ্যাবিলিটি, যার মাধ্যমে সে একটা মত প্রকাশ করতে পারে বা সে সিদ্ধান্ত নিতে পারে যে তার কী করা উচিত। ঠিক আছে, এই জন্য এটা বলা হয় সিম্যান্টিক ওয়েব। হ্যাঁ, সে কনক্লুশন দিতে পারে। আমরা যে ওয়েব পেজের মধ্যে শব্দ থাকে, বাক্য থাকে, HTML বিভিন্ন উপাদান থাকে, যেমন .pdf, .jpg, এইগুলো হচ্ছে সবগুলো সে হচ্ছে পড়তে পারে, পড়ে সে চিন্তা করে একটা কনক্লুশন দিতে পারে, একটা সিদ্ধান্ত সে নিতে পারে। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে সিম্যান্টিক ওয়েব। আচ্ছা, এখানে 4 হবে, W4 হবে এখানে, হায়। আচ্ছা, সো এই জেনারেশনটা কী হবে? এই জেনারেশনটা হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স ওয়েব। আমরা সবাই AI সম্পর্কে জানি, আমরা এই শব্দটার সাথে হচ্ছে রিলেটেড, তাই না? আমরা তো সবাই ChatGPT-র নাম শুনছি, তাই না? ChatGPT এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে তুমি হচ্ছে কিছু জিজ্ঞাসা করলে সে সুন্দর করে সব ধরনের অ্যান্সারটি দিতে পারে। তুমি যদি কারোর সাথে কথা বলতে চাও, তোমার যদি কথা বলে কেউ না থাকে, তুমি সুন্দর করে ChatGPT-র কাছে চলে যাবা, গিয়ে বলবা যে আমার সাথে কথা বলো, প্লিজ টক টু মি, সে তোমার সাথে কথা বলবে। আর এই জিনিসটা হচ্ছে এরকম যে তুমি যখন একটা ওয়েবসাইট যা কোয়েশ্চেন করো না কেন, সেই কোয়েশ্চেনটাকে সে নিজে চিন্তা করে সে হচ্ছে তার অ্যান্সার দিবে। তো এই জেনারেশনটাতে আমরা আসলে এআই সাথে হচ্ছে খুব বেশি পরিচিত হয়ে গেছি। তো এই জেনারেশনটা এখনও পর্যন্ত চলছে, সামনে কী আসবে জানি না, বাট সব কিছু অ্যাকচুয়ালি AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে হচ্ছে যুক্ত হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি আমার বিবর্তনটা। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে কেমনে আমার HTML-টা আসলো বা ওয়েবটা আস্তে আস্তে সৃষ্টি হচ্ছে। চলো আমরা সামনের দিকে যাই। ইন্ট্রোডাকশন টু ওয়েব পেজ। ভাই, ওয়েব পেজ জিনিসটা কি? একটা সিম্পল অ্যান্সার, সিম্পল কথা হচ্ছে ওয়েব পেজ হচ্ছে একটা ডকুমেন্ট, যেই ডকুমেন্টটা হচ্ছে আমার HTML দিয়ে তৈরি হয়। HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এই যে লেখা আছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML দিয়ে তৈরি একটা পেপার, যে পেপারের মধ্যে বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকে, যেমন টেক্সট থাকে, ইমেজেস থাকে, ভিডিওস থাকে, লিঙ্কস থাকে। আমরা সবাই জানি, আমরা উইকিপিডিয়া দেখলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের লেখালেখি থাকে, ইমেজেস থাকে, তুমি যার সম্পর্কে জানতে চাও সেখানে ভিডিওস থাকে, সেখানে লিঙ্কস থাকে। তো এটাকে বলা হয় ওয়েব পেজ। এক কথা একটা ডকুমেন্ট, একটা পেপার, যে পেপারের মধ্যে সব ধরনের ওয়েব ইনফরমেশন তোমাকে দেখানো হবে। এবং এখানে বলা হয়েছে ইটস ডিসপ্লেড ইন আ ওয়েব ব্রাউজার লাইক ক্রোম, ফায়ারবক্স, সাফারি অ্যান্ড অর এজ। অর্থাৎ এগুলো হচ্ছে একটা ওয়েব ব্রাউজার, আমরা গুগল ক্রোম ইউজ করে থাকি। এই ওয়েব ব্রাউজারের মাধ্যমে বেসিক্যালি আমরা হচ্ছে ওয়েব পেজগুলো দেখে থাকি, ঠিক আছে? এবং এর কিছু অ্যাড্রেস থাকে, যেমন www.google.com। এই অ্যাড্রেসটা দিলে আমরা হচ্ছে গুগলের মধ্যে চলে যাই, এবার সেখানে যে আমার ওয়েব পেজ থাকে সেটা আমরা দেখতে পারি, ঠিক আছে? আর আমরা জানি যে একটা ওয়েব পেজ বিভিন্নভাবে সাজানো থাকে। সাপোজ মনে করো এটা একটা ওয়েব পেজ, এখানে একটা ইমেজ আছে, এখানে হচ্ছে তোমার লাল নীল কালো কলম দিয়ে লেখা আছে, এখানে আবার একটা সুন্দর অ্যানিমেশন আছে। এই সব কিছু যে স্টাইল করা না, এই স্টাইলগুলো করা হয় হচ্ছে CSS দিয়ে, ক্যাসকেডিং স্টাইল শিটস। CSS দিয়ে আমরা হচ্ছে একটা ওয়েব পেজ ডিজাইন করে থাকি। আর লেখালেখি স্ট্রাকচার যা কিছু আছে, সেগুলো আমরা স্ট্রাকচার ইউজ করে আমরা HTML দিয়ে আর জাভাস্ক্রিপ্ট দিয়ে হচ্ছে আমরা লেখা যা দরকার সেগুলো আমরা করে থাকি। তো কনক্লুশন হচ্ছে ওয়েব পেজ হচ্ছে একটা সিঙ্গেল ডকুমেন্ট, যেই ডকুমেন্টের মধ্যে বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকে, যেমন টেক্সট, ইমেজেস, ভিডিওস, লিঙ্কস অ্যান্ড এক্সেট্রা। এখন ওয়েব পেজ সম্পর্কে জানতে হলে তোমাদের কিছু টপিক বা কিছু জিনিস সম্পর্কে আরও আইডিয়া তোমার রাখতে হবে। যেমন ওয়েব পেজ কী সেটা আমরা অলরেডি জানলাম, সবাইকে দেখানোর জন্য দেশের সার্ভারে যে হচ্ছে মানে বিভিন্ন সার্ভারে রাখা হয় এবং যে কন্টেন্ট দ্বারা ভর্তি থাকে তাকে বলা হয় বেসিক্যালি ওয়েব পেজ। এবং এই ওয়েব পেজটা হচ্ছে HTML দিয়ে তৈরি, এবং এই ফাইলটা সবসময় .html দিয়ে দেওয়া থাকে, বুঝছো? যেমন আমি যদি বলি একটা ফাইল, যেমন index.html, যদি এরকম লেখা থাকে তখন বুঝবো যে এই ফাইলটা হচ্ছে HTML ফাইল, এবং এই ফাইলের মধ্যে আমার ওয়েব পেজে যতটুকু যা দরকার সব কিছুই হচ্ছে লেখা আছে, ঠিক আছে? তাহলে এই .html হচ্ছে ল্যাঙ্গুয়েজের একটি ফাইলকে বোঝায়। আবার আমি তোমাদেরকে যদি বলি যে হচ্ছে .css দিয়ে কী বোঝায়? এটা হচ্ছে CSS এর একটা ফাইল বোঝায়, এবং এটা হচ্ছে তোমার সাজানোর জন্য হচ্ছে ইউজ করা হয়, সাজানোর জন্য আমরা হচ্ছে ইউজ করে থাকি, ঠিক আছে? এরপর থাকবে হচ্ছে JS।
.js দিয়ে কী বোঝায়? .js তো হচ্ছে জাভাস্ক্রিপ্টে বোঝায়, জাভাস্ক্রিপ্ট অনেক ধরনের লেখালেখি করা হয়। আর আরেকটা আছে .php দিয়ে কী করা হয়? .php দিয়ে হচ্ছে তোমার ওয়েব ডেভেলপিং করা হয়, যেটা আপাতত লাগবে না, জাস্ট মনে রাখো। .php দিয়ে হচ্ছে আমাদের ওয়েবসাইট ডেভেলপ করা হয়, যে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমাদের লেখালেখি করা হয়, CSS দিয়ে আমাদের হচ্ছে ওয়েবসাইট সাজানো হয়। আর .html হচ্ছে সম্পূর্ণটা স্ট্রাকচার, একটা ওয়েব পেজ তৈরি করার জন্য যে স্ট্রাকচারটা দরকার সেটা হচ্ছে আমরা .html দিয়ে করে থাকি। বুঝতে পেরেছি আই হোপ? আচ্ছা, এখন আসো, এই যে আমরা বলতেছি www, আসলে এটা কিছুই না, একটা ওয়েব। এই ওয়েবটা হচ্ছে বিভিন্ন ধরনের পৃথিবীর বিভিন্ন দেশে সার্ভারে রাখা হয়, এবং বিভিন্ন দেশে সার্ভারে রাখা ওয়েব পেজটা একটা কানেক্ট করে। হ্যাঁ, এই যে www, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এই জিনিসটা কী করে? এই জিনিসটা হচ্ছে বিভিন্ন দেশে সার্ভারে রাখা যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো একটার সাথে একটা কানেকশান ঘটায়। যেমন আমি বাংলাদেশে বসে গুগল চালাচ্ছি, বাংলাদেশে বসে অন্য ওয়েবসাইট চালাচ্ছি, এই সব কিছু একটার সাথে কানেক্টেড, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এবার আমরা চলে যাই, হোয়াট ইজ ওয়েবসাইট। ওয়েবসাইট জিনিসটা কি? ওয়েবসাইট হচ্ছে ইন্টারনেট সংযুক্ত করে একাধিক ওয়েব পেজ স্টোর করা। আমরা কি শুধুমাত্র যখন গুগলে সার্চ করে কোনো একটা টপিক, আমরা কি খালি একটা ওয়েব পেজ দেখতে পাই? আমরা সেখানে গিয়ে আরেকটা ওয়েব পেজ দেখি, ওখানে ঢুকে আমরা আরেকটা ওয়েব পেজ দেখি। তো সবগুলো ওয়েব পেজ যেখানে আমরা স্টোর করে রাখি সেটাকে বলা হয় ওয়েবসাইট, ঠিক আছে? এবং ওয়েবসাইটের জন্য একটা অ্যাড্রেস দেওয়া থাকে, যেমন www.wikipedia.org, ঠিক আছে? তো এই সবগুলো ওয়েব পেজকে একসাথে স্টোর করে রাখা হচ্ছে আমাদের এই ওয়েবসাইট। এবং এই ওয়েবসাইটে কিছু কোড থাকে, সেই কোডটা অ্যাড্রেস থাকে, এই অ্যাড্রেসটাকে বলা হচ্ছে পোর্টাল। এখন আমরা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। হোয়াট ইজ আইপি অ্যাড্রেস? আইপি অ্যাড্রেসের ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আচ্ছা, আমাদের দেশে না, পুরো বাংলাদেশে না, পুরো ওয়ার্ল্ডে প্রত্যেকটা ডিভাইসের একটা ঠিকানা আছে। আমি যদি বলি এটা হচ্ছে মনে করো তুমি, হ্যাঁ, এটা হচ্ছে মনে করো হচ্ছে আমি, তো আমার তোমার প্রত্যেকটা মানুষের কিন্তু একটা পার্মানেন্ট অ্যাড্রেস থাকে। তুমি কি বাংলাদেশ থেকে আসছো? তুমি কি কানাডা থেকে আসছো? তুমি কি অস্ট্রেলিয়া থেকে আসছো? তুমি যদি বাংলাদেশে থাকো তাহলে কই থাকো? তুমি কি ঢাকায় থাকো? তুমি কি ফার্মগেটে থাকো? তুমি কি নর্ডেম কলেজের পাশে থাকো? তুমি কি ভিকর্নেসের পাশে থাকো? প্রত্যেকটা মানুষের কিন্তু একটা ঠিকানা আছে। যেমন আমার ঠিকানা, যদি আমি চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামে আমার ঠিকানা আছে, আমার একটা পার্মানেন্ট অ্যাড্রেস আছে, রাইট? ঠিক তেমনই আমাদের টেকনোলজির প্রত্যেকটা ডিভাইসে একটা নির্দিষ্ট ঠিকানা থাকে, যেটাকে বলা হয় আইপি অ্যাড্রেস, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। An IP address is a unique number assigned to each device connected to a network. অর্থাৎ প্রত্যেকটা ডিভাইস যেটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকবে, এর জন্য তার একটা কী লাগে বলো তো? তার একটা অ্যাড্রেস লাগবে। এই অ্যাড্রেসটাই হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। এবং এই আইপি অ্যাড্রেসের বিভিন্ন ভার্সন আছে। একটা হচ্ছে IPv4, আরেকটা হচ্ছে IPv6। বেসিক্যালি আগে হচ্ছে IPv4টা ইউজ করা হতো। এখন আসো, IPv4টা আসলে আমরা একটু জানতে চেষ্টা করি এটা কী আসলে। IPv4 হচ্ছে একটা ভার্সন যেখানে একটা ডিভাইসের অ্যাড্রেস বের করার জন্য আমাদের যে চারটা অক্টেট সেগমেন্টের দরকার পড়ে। জিনিসটা কি? বুঝি নাই। IPv4 অর্থাৎ এই ভার্সনের যে ডিভাইসকে আমরা যদি ডিভাইসের অ্যাড্রেস যদি প্রকাশ করতে চাই, তাহলে আমার 4টা অক্টেটের সেকশন লাগে। এটা হচ্ছে বাইট 1, বাইট 2, বাইট 3, বাইট 4। এটা হচ্ছে বাইট 1, এটা হচ্ছে বাইট 2, এটা হচ্ছে বাইট 3, এটা হচ্ছে বাইট 4। বাইট মানে কি? বাইট মানে হচ্ছে 8 বিটস। অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে 8টা করে বিট থাকবে, প্রত্যেকটা সেক্টরে 8টা করে বিট থাকবে, এবং প্রত্যেকটা সেক্টর হচ্ছে একটা ডট দ্বারা ভাগ করে দেওয়া থাকবে। তার মানে এখানেও 8টা বিট, এখানেও 8টা বিট, এখানেও 8টা বিট, এখানেও 8টা বিট, তাহলে 4 32। তার মানে কি? তার মানে হচ্ছে একটা ডিভাইসের অ্যাড্রেস প্রকাশ করার জন্য আমার মোট 32টা বিটের প্রয়োজন হয়।
এবং প্রত্যেকটাই কিন্তু বাইনারিতে করে লেখা হয়। যেমন যদি বলি 10101010 ডট 00110011 ডট 11111111 ডট 10101111, তাহলে এই যে 32টা বিটের হচ্ছে আমি যে একটা অ্যাড্রেস লিখলাম, এটা হচ্ছে আমার একটা ডিভাইসের অ্যাড্রেস প্রকাশ করে। বুঝতে পারছি? দেখো প্রত্যেকটা সেক্টরে আমার 8টা করে বিট আছে না, এই জন্যে বলা হয় যে এটা হচ্ছে 4 অক্টেট নাম্বার। ব্যাপারটাকে বুঝতে পারছি? এখন ব্যাপারটা খেয়াল করো, 32টা বিট আছে, তাহলে আমি 32টা বিট দিয়ে মোট কয়টা ডিভাইসের অ্যাড্রেস ঠিক করতে পারবো? 2^32। আশা করি আমরা নাম্বার গেটসের লজিক গেটসের যে হচ্ছে ট্রুথ টেবিল দেখে আসছিলাম, ওখানে আমরা এই জিনিসটা দেখছিলাম, তাই না? তাহলে যেহেতু এখানে 32টা বিট আছে, তাহলে এই 32টা বিট ইউজ করে আমরা মোট 2^32টি ডিভাইসের অ্যাড্রেস আমরা হচ্ছে তৈরি করতে পারবো। কিন্তু ভাই, আমাদের দেশে কি এত কম ডিভাইস? যত দিন যাচ্ছে তত ডিভাইসের পরিমাণ বাড়তেই আছে, তাই না? তার মানে কি 2^32 দিয়ে আমার যে সংখ্যাটা বোঝায়, এটা কিন্তু একসময় গিয়ে কী হয় বলো তো? একসময় গিয়ে আমার ডিভাইসের সংখ্যা শেষ হয়ে যাবে। দেখো এই লেখা আছে অ্যাবাউট 4.3 বিলিয়ন, এতগুলো ডিভাইসের আমরা হচ্ছে করতে পারবো। কিন্তু এর চেয়ে বেশি হলে কী হবে? তখন কী করবো? এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা হচ্ছে IPv6 নিয়ে আসছি, অর্থাৎ 6 নাম্বার ভার্সন নিয়ে আসছি। এখানে কি করা হয়, IPv4 আমার 32 বিটস ইউজ করা হতো না, এখানে আমার 128টা বিট ইউজ করা হয়। তার মানে বুঝো 128টা বিট মানে হচ্ছে 2^128টা ডিভাইস আমি হচ্ছে কানেক্ট করতে পারবো। চারটিখানি কথা ভাই, কতগুলা ডিভাইস, ভার্চুয়ালি আনলিমিটেড। অর্থাৎ যখন আমরা এই যে ভার্সনটা নিয়ে আসছি, তখন আমার সেই সমস্যাটা আর থাকলো না। তার মানে আইপি অ্যাড্রেসের দুটো ভার্সন আছে, একটা হচ্ছে IPv4 আর একটা হচ্ছে IPv6। IPv4-এ আমরা হচ্ছে 32 বিটস দিয়ে হচ্ছে আমরা একটা ডিভাইসের অ্যাড্রেস প্রকাশ করে থাকি, আর IPv6 দিয়ে আমরা হচ্ছে 128টা বিট দিয়ে হচ্ছে একটা ডিভাইসের আমরা অ্যাড্রেস প্রকাশ করে থাকি। এখন ভাই, এই যে বাইনারি দিয়ে আমি এত বড় একটা ডিভাইসে অ্যাড্রেস প্রকাশ করলাম, এটা কি একটু বেশি কঠিন হয়ে গেছে না? মানে প্রত্যেকটা ডিভাইসে এত বড় বাইনারি আমি লিখতে আমার পর জায়গা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি কী করি, এই সমস্যা সমাধানের জন্য আমরা একটা সিস্টেম করছি, সেটা হচ্ছে আমরা বাইনারিতে না লিখে আমরা হচ্ছে অক্টালে লিখি। অক্টাল, যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল দিই। সাপোজ মনে করা হচ্ছে 161.248.220.44। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা অক্টেটকে কিন্তু আমরা বাইনারিতে প্রকাশ করতে পারি, আর প্রত্যেকটাকে প্রকাশ করতে আমার মোট 8টা বিটের প্রয়োজন হবে, রাইট? সো দেখো এত বড় না লিখে আমরা কিন্তু অক্টেট বা অক্টাল দিয়ে কিন্তু হচ্ছে আমরা নাম্বার সিস্টেম দ্বারা আমরা কিন্তু আইপি অ্যাড্রেস প্রকাশ করতে পারতেছি। প্রত্যেকটা অক্টেটের পর একটা করে আমরা পয়েন্ট দিছি, তাহলে 4টা সেক্টর তৈরি হলো, প্রত্যেকটাতে হচ্ছে আমার 8টা বিট করে। সো এটাও কিন্তু একটা আইপি অ্যাড্রেস। তুমি যদি একটু খেয়াল করো, তুমি যদি একটু ঘাটাঘাটি করো, তোমাদের ওয়াইফাই ইউজ করো, ওয়াইফাই রাউটার, তারও কিন্তু একটা আইপি অ্যাড্রেস আছে, এবং ওটা কিন্তু অনেক কাইন্ড অফ 192.424.8.61.8 এমন টাইপের কিছু একটা আইপি অ্যাড্রেস। তার মানে কনক্লুশন হচ্ছে প্রত্যেকটা ডিভাইসে একটা অ্যাড্রেস থাকে, যে অ্যাড্রেসটাকে বলা হয় আমার আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসের আমার মোট 4টা IPv4-এর জন্য 4টা অক্টেট সিস্টেম থাকে, প্রত্যেকটাতে হচ্ছে আমার 8টা বিট করে। তাহলে মোট 32টা বিট প্রয়োজন হয় IPv4-এর জন্য। আর IPv6-এর জন্য আমরা কী করে থাকি, আমরা হচ্ছে 128টা বিট নিয়ে হচ্ছে আমরা কাজ করি। সো আইপি অ্যাড্রেস নিয়ে আমাদের হচ্ছে মোটামুটি এরকমই কথা ছিল। আরেকটা জিনিস কি জানো, আইপি অ্যাড্রেসের অনেকগুলো ক্লাস আছে। আইপি অ্যাড্রেসে অনেকগুলো হচ্ছে ক্লাস আছে, অনেকগুলো ক্লাস আছে। যেমন হচ্ছে আমাদের ক্লাস এ, তারপর হচ্ছে আমাদের ক্লাস বি, তারপর হচ্ছে আমাদের ক্লাস সি। এবং ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি দিয়ে আসলে কী বোঝায়? আচ্ছা, আমরা তো একটু আগে পড়ছি যে আসলে আমাদের 4টা অক্টেট পার্ট থাকে। ফার্স্ট বাইট 1, বাইট 2, বাইট 3, বাইট 4। বাইট 1, বাইট 2, বাইট 3, বাইট 4, তাই না?
এখন কী হবে, ক্লাস এতে প্রথম যে 3টা বাইট, এই 3টা বাইটটা হচ্ছে আমাদের নেটওয়ার্কের যে আইডি, সে আইডি বোঝায়, নেটওয়ার্কের আইডি। আর লাস্টের বাইটটা হচ্ছে আমাদের হোস্ট আইডি বোঝায়। কি বললাম, ফার্স্টের যে 3টা বাইটের সেকশন, এই 3টা বাইট দিয়ে হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইডি বোঝায়, নেটওয়ার্ক কোন নেটওয়ার্কের সাথে কানেক্টেড সেই নেটওয়ার্ক আইডি বোঝায়। আর লাস্টের বাইট দিয়ে হচ্ছে আমাদের হোস্ট আইডি বোঝায়। ক্লাস বি দিয়ে কী বোঝায়, ক্লাস বি দিয়ে হচ্ছে বোঝায় যে প্রথম 2টা বাইটের সেক্টর হচ্ছে নেটওয়ার্ক আইডি, আর পরবর্তী 2টা হচ্ছে আমার হোস্ট আইডি। একদম সহজ, একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর ক্লাস সিতে হচ্ছে কি বোঝায়, ক্লাস সিতে হচ্ছে আমার প্রথম একটা বাইট হচ্ছে নেটওয়ার্ক আইডি, আর লাস্টের 3টা হচ্ছে আমার হোস্ট আইডি। দ্যাটস ইট। এটা হচ্ছে একটা ক্লাস, ঠিক আছে, ডিফারেন্ট ক্লাস, ঠিক আছে, আর কিছু না। তার ক্লাস এতে হচ্ছে প্রথম 3টা বাইট নিয়ে হচ্ছে আমার নেটওয়ার্ক আইডি, আর লাস্টে হচ্ছে হোস্ট আইডি। ক্লাস বিতে হচ্ছে 2টো নিয়ে, আর ক্লাস সিতে হচ্ছে একটা নিয়ে হচ্ছে আমার নেট আইডি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আমি বলবো যে ভিডিওটা আরেকবার দেখার জন্য, অ্যান্ড নোট করতে, ভাই নোটে কোনো বিকল্প নাই, নোট করতে হবে, লিখে লিখে পড়ার থেকে আর কিছু বিকল্প নেই, এই আর কি। আচ্ছা ভাই, এখন একটা কথা, সেটা হচ্ছে এই যে আমি বাইনারিতে করলাম, আচ্ছা বাইনারি থেকে ইজি করার জন্য আমি হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেমে করলাম। আমার কি মনে হয় আমি এটা মনে রাখতে পারবো প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য? কত হাজার হাজার ওয়েবসাইট আছে ভাই, প্রত্যেকটার জন্য কি এত আইপি অ্যাড্রেস মনে রাখা আমার পক্ষে সম্ভব? ডেফিনেটলি না, সম্ভব না। এই জন্য আমরা অলওয়েজ আসলে সস্তা জিনিস বা ইজিয়ার জিনিস খুঁজি, রাইট? তো এই খুঁজতে আমরা আরেকটা টপিক নিয়ে আসছি, যেই টপিকটার নাম হচ্ছে ডোমেইন। ডোমেইন কি? ডোমেইন হচ্ছে আইপি অ্যাড্রেস শনাক্তকরণের জন্য অদ্বিতীয় একটা আলফা নিউমেরিক ঠিকানা, যেটা হচ্ছে আমাদের জন্য বোধগম্য। A domain is the human-friendly name of a website that you type into a web browser to visit a site. যেমন দেখো www.google.com, এখানে যে google.com আছে না, এটা হচ্ছে আমার ডোমেইন নেম। কিন্তু আমরা যদি এরকম ডোমেইন নেম দিয়ে সার্চ না করতাম, তাহলে আমাদের আইপি অ্যাড্রেস ইউজ করতে হতো। সেক্ষেত্রে আমাদের যে সার্চের যে আমাদের ইউআরএল যে সার্চ জায়গা আছে, ওখানে গিয়ে লিখতাম 142.250.196.78। এটা লিখে আমাদেরকে হচ্ছে সার্চ করতে হতো। এটা যদি সার্চ করতাম তাহলে আমাদের গুগলে নিয়ে যেত। কিন্তু সবগুলো ওয়েবসাইটের জন্য এতগুলো আইপি অ্যাড্রেস কি আমাদের মনে রাখা সম্ভব? ডেফিনেটলি না ভাই। এই জন্য কী করি, আমরা হচ্ছে ডোমেইন নিয়ে আসি। ডোমেইন হচ্ছে আমাদের বোঝার জন্য সুবিধার্থে, আমাদের বোধগম্য হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমরা সহজে আমরা যে কোনো ওয়েবসাইট ঢুকতে পারি, যেমন www.google.com। ব্যাপারটা কি বুঝতে পেরেছে? এখন এই যে ডোমেইন, এই ডোমেইনের হচ্ছে মোট 2টো পার্ট থাকে। একটাকে বলা হয় রুট লেভেল, আরেকটাকে বলা হয় সেকেন্ড লেভেল। রুট লেভেল কি? যেমন বিভিন্ন অর্গানাইজেশনের জন্য যে নেমটা থাকে .org, এডুকেশনের জন্য .edu, তারপর কমার্শিয়ালের জন্য .com, এগুলোকে বলা হয় হচ্ছে রুট লেভেল। আর মাইক্রোসফট, তারপর হচ্ছে গুগল, এগুলো বেসিক্যালি আমাদের সেকেন্ড লেভেল, ঠিক আছে? ওকে, যেমন দেখো www.google.com, এই google.com-এর মধ্যে এই যে গুগলটাকে বলা হয় হচ্ছে ডোমেন নেম। আর .com যেটা, এটাকে কি বলা হয়? একে বলা হয় ডোমেন টাইপ। অর্থাৎ আমার যে ওয়েবসাইটটা, এটা কী ধরনের ওয়েবসাইট? এটা কি কমার্শিয়াল ওয়েবসাইট, নাকি এডুকেশনাল ওয়েবসাইট, নাকি হচ্ছে নেটওয়ার্কিং ওয়েবসাইট, নাকি অর্গানাইজেশনের ওয়েবসাইট? যেমন আমি যখন দেখি wikipedia.org বা nctv.edu, এটা এডুকেশন সাইট, তাই হচ্ছে আমাদের এনসিটিভি থাকে। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। আই হোপ তোমরা বুঝতে পেরেছো আসলে ডোমেন নেম জিনিসটা কি, আবার ডোমেন টাইপ জিনিসটা কি। বইয়ের মধ্যে ডোমেন টাইপের অনেক লিস্ট আছে, .net, .edu, .org, .com, etc. দ্যাটস ইট। সো এই যে আমাদের ডোমেইন নিয়ে কথাবার্তা। চলো আমরা এবার অন্য টপিকে চলে যাই। ওয়েব অ্যাড্রেস আমাদের সবার একটা জানি আমরা জিনিসটা আসলে, যে ওয়েব অ্যাড্রেস জিনিসটা কি। আমরা যখন ইন্টারনেট চালাই, আমাদের একটা ওই ইউআরএল, এই যে আমাদের গুগল ক্রোমের মধ্যে একটা উপরে একটা এরকম বড় সড় একটা লাইন থাকে, যেখানে আমার লিখতে হয় www.google.com লিখতে হয় না? এই যে এটাকে বলা হয় হচ্ছে আমাদের ওয়েব অ্যাড্রেস।
তাহলে ওয়েব অ্যাড্রেস হচ্ছে একটা ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এটা একটা ইউআরএল। তাহলে আমি কি বললাম, ওয়েব অ্যাড্রেস ইজ আ স্পেসিফিক অ্যাড্রেস ইউজ টু অ্যাক্সেস রিসোর্সেস অন দ্য ইন্টারনেট। তুমি যে কোনো কিছু যদি হচ্ছে বের করতে চাও তাহলে এই ওয়েব অ্যাড্রেস দিয়ে তোমাকে হচ্ছে অ্যাক্সেস করতে হবে, তাই না? আমাদের সবাই জানি, আমাদের বিশ্ববিখ্যাত সোশ্যাল মিডিয়া বাংলাদেশের জন্য সেটা হচ্ছে facebook.com। বর্তমানে ইনস্টাগ্রাম অনেক অনেক জনপ্রিয়তা লাভ করেছে। তো এই যে তুমি যদি লিখতেছো এই অ্যাড্রেসটা, এটাই হচ্ছে আমার ওয়েব অ্যাড্রেস, ঠিক আছে? এখন ওয়েব অ্যাড্রেসের অনেক পার্ট থাকে, অনেক ইম্পর্টেন্ট কম্পোনেন্টস থাকে। এক নাম্বারকে বলা হয় প্রোটোকল, হোস্ট নেম, ডিরেক্টরি পাথ, ডকুমেন্ট নেম, অ্যাঙ্কর নেম। জিনিসটা কি আসলে? চলো দেখি। প্রোটোকল জিনিসটা কি? প্রোটোকল হচ্ছে ডাটা ট্রান্সফার করি না, সব কিছুতে আসলে ডেটার একটা ভান্ডার, তাই না? সো এই যে ডেটার ভান্ডার, এই ডেটাগুলোকে ট্রান্সফার করার জন্য যেটা নিয়ম নীতি মানতে হয়, এটা প্রোটোকল মানতে হয়, নীতি মানতে হয়, এটাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে প্রোটোকল। আমরা দেখব যে প্রত্যেকটা ওয়েব অ্যাড্রেসের শুরুতে আমাদের HTTP থাকে অথবা HTTPS থাকে। যদি সিকিউরড হয় তাহলে HTTPS, সিকিউরড না হলে HTTP, জাস্ট এরকম করে থাকে। এটাই হচ্ছে আমার প্রোটোকল। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার প্রোটোকল। তাহলে ওয়েব কমিউনিকেশনে সিকিউর নিয়ে আসে হচ্ছে আমার এই প্রোটোকলটা। তারপর কি থাকে? তারপর www.example.com যে আমাদের ডোমেন নেম থাকে, এটাকে বলা হয় হোস্ট নেম। এটা সার্ভার্স ডোমেইন থাকে, এটাকে বলা হয় কি বলতো? হোস্ট নেম। এরপর থাকে ডিরেক্টরি পাথ। এটা হচ্ছে আমার এক্স্যাক্ট লোকেশনটাকে বোঝায়, আমার কম্পিউটারে এক্স্যাক্টলি কোথায়, কোন ফোল্ডারের মধ্যে আমার আছে, এই জিনিসটাকে বোঝায় হচ্ছে ডিরেক্টরি পাথ, ফোল্ডার। তারপরে থাকে কি? ডকুমেন্ট নেম, অর্থাৎ ফাইলের যে এটা স্পেসিফিক নেম, যে পেজে তাকে যেতে হবে সেটাকে বলা হচ্ছে আমার ডকুমেন্ট নেম। যেমন page.html ফাইলটাকে বোঝাচ্ছে, এটাকে বলা হয় ডকুমেন্ট নেম। আর সবশেষে একটা সেকশনে জাম্প করার জন্য আমার যেটা দরকার হয় তাকে বলা হয় অ্যাঙ্কর নেম। তাহলে এই 5টা জিনিস মোটামুটি একটা ওয়েবসাইটের কিছু মেইন কম্পোনেন্টস। যেমন আমি যদি দেখি এটা এক্সাম্পল, যে https.com, তারপর হচ্ছে /folder.page.html সার্চ এত, তারপর লাস্টে গিয়ে হচ্ছে সেকশন 1। তাহলে এখানে আমার এই পার্টটা কি বলতো? এই পার্টটা হচ্ছে প্রোটোকল। এই পার্টটা কি? এই পার্টটা হচ্ছে আমার হোস্ট নেম বা ডোমেইন। এই পার্টটা কি? এই পার্টটা হচ্ছে আমার ডিরেক্টরি পাথ। তারপর হচ্ছে আমার page.html, তাহলে এই পার্টটা কি? এই পার্টটা হচ্ছে আমার ডকুমেন্ট নেম। আর এটাকে বলা হয় বেসিক্যালি কোয়ারি, এটাকে কোয়ারি বলা হয়। আর এটাকে বলা হয় হচ্ছে আমার সেকশন 1, এটাকে বলা হয় হচ্ছে আমার অ্যাঙ্কর নেম। সো একটা ওয়েব অ্যাড্রেসের মধ্যে মেইন কম্পোনেন্ট যেগুলো, সেগুলো হচ্ছে আমার এই 5টা। বাকি যে দুটো এটা অপশনাল, এটাকে বলা হয় কী বলতো? এটা অপশনাল, ঠিক আছে? সো এই কম্পোনেন্টসগুলো কিন্তু আমাদের জানতে হবে যে একটা ইউআরএল বা একটা অ্যাড্রেসের মধ্যে কী কী কম্পোনেন্টস থাকে। চলো আমরা সামনে দিকে আগে। ওয়েব ব্রাউজার। ভাই আমি যে ওয়েব পেজ দেখবো, আমি যে ওয়েবসাইটে যাওয়ার জন্য একটা সফটওয়্যার দরকার নেই? আমাদের গুগল ক্রোম আছে, আমাদের মোজিলা ফায়ারবক্স আছে, অনেকগুলো হচ্ছে আমাদের ওয়েব ব্রাউজার আছে। এই ওয়েব ব্রাউজারের মাধ্যমেই কিন্তু আমাদের যেতে হয়, রাইট? So, a web browser is a software application that allows you to access, retrieve and view content on the World Wide Web. অর্থাৎ একটা ওয়েব দেখার জন্য তোমার অ্যাক্সেস করার জন্য যে সফটওয়্যার দরকার হয় সেটাকে বলা হয় ওয়েব ব্রাউজার। যেমন এই দেখো, উইকিপিডিয়ার একটা আমরা ওয়েব পেজ দেখতে পাচ্ছি। তো ওয়েব পেজটা যাওয়ার জন্য আমরা যে ব্রাউজারটা ইউজ করলাম, দেখে বুঝতে পারতেছো এটা হচ্ছে একটা গুগল ক্রোমে কিন্তু আমরা গিয়ে হচ্ছে আমরা কী করে বলতো এই জিনিসগুলো ব্রাউজ করে থাকি। এখন এই একটা ওয়েব ব্রাউজারে অনেক কিছু থাকে, একটা মেইন কম্পোনেন্টস থাকে। যেমন প্রথমটা হচ্ছে ইউজার ইন্টারফেস। দেখো এখানে অ্যাড্রেস বার আছে, এখানে ব্যাক ফরওয়ার্ড বাটনস আছে, এখানে ট্যাবস আছে, তাই না? এগুলোকে বলা হয় ইউজার ইন্টারফেস। ভিতরে কেমন লুকস থাকে এটাকে বলা হচ্ছে ইউজার ইন্টারফেস। শুধু এগুলোই না, বরং ব্রাউজার ইঞ্জিন থাকে, অর্থাৎ প্রত্যেকটা ইউআইয়ের সাথে যে আমরা যে ইউআই শিখলাম ইউজার ইন্টারফেস, প্রত্যেকটা ইউআইয়ের সাথে যে কানেকশন উইথ দ্য রেন্ডারিং ইঞ্জিন, এই ইঞ্জিনটা হচ্ছে বলা হয় ব্রাউজার ইঞ্জিন। একটা ওয়েব সফটওয়্যারের মধ্যে বা ওয়েব ব্রাউজারের মধ্যে আমার এই ব্রাউজার ইঞ্জিনটা থাকে।
তারপর কী থাকে, তারপর থাকে রেন্ডারিং ইঞ্জিন, তারপর নেটওয়ার্কিং করার জন্য HTTPS আমরা অলরেডি পড়ে আসছি এই জিনিসগুলো। তারপর জাভা স্ক্রিপ্ট থাকে আমরা লেখালেখি করার জন্য, ডাটা স্টোরেজ, কেস ফাইল, তারপর হচ্ছে স্টোরেজ কুকিজগুলো রাখার জন্য আমাদের ডেটা স্টোরেজ লাগে। তো সব কিছু হচ্ছে একটা ওয়েব ব্রাউজারের মধ্যে থাকে। সো এগুলো হচ্ছে আমার মেন কম্পোনেন্টস অফ আ ওয়েব ব্রাউজার। তো খুবই ইম্পর্টেন্ট, এটা একটা মাথায় রাখতে হবে। এছাড়াও আমাদের কয়েকটা জিনিস পাই থাকে, যেমন URL। এটা কি, এই যে আমরা এখানে সার্চ করতেছি না, অ্যাড্রেস দিচ্ছি না, এই অ্যাড্রেসটাই হচ্ছে আমার URL। এটা তোমার হোম পেজ। হোম পেজটা কি, একটা ওয়েবসাইটে ঢোকার পর একদম প্রথমে আমরা যে পেজ দেখতে পারি ওটাকে বলা হয় হোম পেজ, একদম বেসিক পেজ। তার বুকমার্ক থাকে, এই যে বুকমার্কে আমার যে ইম্পর্টেন্ট পেজ থাকে আমরা চাইটাকে আমরা একদম সেভ করে রাখতে, যাতে আমরা ওয়েব ব্রাউজারে ঢুকলেই ইনস্ট্যান্টলি আমরা সেই পেজে যেতে পারি, এটাকে বলা হয় বুকমার্ক করে রাখা। তারপর রিলোড করার জন্য আমাদের অপশান থাকে এই যে, তারপর স্টপ করার জন্য অপশান থাকে, এখানে একটা স্টপ এবং সার্চের অপশান থাকে। সো এই বেসিক্যালি এই জিনিসগুলো হচ্ছে আমার ওয়েব ব্রাউজারের মধ্যে থেকে থাকে। নেক্সট টপিক, সার্চ ইঞ্জিন। আচ্ছা ভাই, আমি যে ওয়েব পেজ আমি যে খুঁজার আগে আমাকে সার্চ করতে হবে না? এবং সার্চ করার জন্য আমরা যেখানে যাই তার মধ্যে একটা বিশ্ববিখ্যাত হচ্ছে google.com। এখানে গিয়ে আমরা সব কিছু সার্চ করি। তাই এটা কী বলতে, একটা সার্চ ইঞ্জিন। অর্থাৎ এটা হচ্ছে আমাদেরকে কন্টেন্ট খোঁজার জন্য হেল্প করে থাকে, তাই না? তাহলে আমরা কী বলতে পারি, আ সার্চ ইঞ্জিন ইজ আ সফটওয়্যার সিস্টেম দ্যাট হেল্পস ইউজার ফাইন্ড ইনফরমেশন অন দ্য ইন্টারনেট বাই টাইপিং কিওয়ার্ডস অর কোয়েশ্চেন্স। অনেকগুলো আছে, যেমন গুগল আছে, বিং আছে, ইয়াহু আছে, তারপর হচ্ছে ডাকডাকগো আছে, এগুলো আমাদের চায়নার একটা জিনিস আছে। তো এগুলো সবগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। আমরা এখানে গিয়ে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইটটাকে হচ্ছে সার্চ করে থাকি, ঠিক আছে? এটা হচ্ছে আমার সার্চ ইঞ্জিন। এখন এই যে আমরা সার্চ করলাম না, এই সার্চ করার জন্য 3টা স্টেপস একটা সার্চ ইঞ্জিনকে মেনটেন করতে হয়। 3টা জিনিসকে হচ্ছে আমাকে মেনটেন করতে হয়। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ওয়েব ক্রাউলিং, 2 নাম্বার হচ্ছে ইন্ডেক্স সফটওয়্যার, 3 নাম্বার হচ্ছে কোয়ারি সফটওয়্যার। এগুলো কি আবার? আসো, ওয়েব ক্রাউলিং জিনিসটা কি? ওয়েব ক্রাউলিং হচ্ছে একটা সার্চিং বট। সবগুলো ইনফরমেশনকে সে হচ্ছে একটা জায়গায় স্টোর করে রাখে, সবগুলো ইন্ডেক্স মানে সবগুলো সব তথ্যকে সে কী করে একটা নির্দিষ্ট জায়গায় এসে সে হচ্ছে স্টোর করে রাখে। আমরা তো জানি যে সার্চ ইঞ্জিনে অনেক 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 তথ্য থাকে ভাই, আমরা যেটাই সার্চ করি সেটাই চলে আসে, রাইট? তো এই যে ওয়েব সংরক্ষণ করতে হচ্ছে না, এটাকে বলা হচ্ছে ওয়েব ক্রলিং, এটাকে বলা হয় হচ্ছে স্পাইডার সফটওয়্যার। এটা আরেক নাম হচ্ছে বলা হয় স্পাইডার সফটওয়্যার। আবার অনেকে হচ্ছে এটাকে বলা হয় সার্চ বট, আবার অনেকে বলে এটাকে ইন্টারনেট বট। অর্থাৎ নিজে কী করবে, নিজে হচ্ছে এটাকে সংরক্ষণ করে রাখবে। বুঝতে পারছি, এটাকে বলা হচ্ছে ওয়েব ক্রলিং। তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে আমাদের স্পাইডার সফটওয়্যার। অনেকটা কী বলতো, স্পাইডার সফটওয়্যার। কাজ হচ্ছে বিভিন্ন ধরনের তথ্য, বিভিন্ন ওয়েবসাইট থেকে, বিভিন্ন ওয়েব পেজ থেকে তথ্যগুলো সে একত্র করে একটা নির্দিষ্ট জায়গায় এসে সে হচ্ছে সাজিয়ে রাখবে। যখন দরকার পড়ে সেখান থেকে সে হচ্ছে কী করে বলতো দিয়ে দিবে। এবার আসে হচ্ছে ইন্ডেক্স সফটওয়্যার। এই জিনিসটা কি? ইন্ডেক্স সফটওয়্যারের প্রধান কাজ হলো একটি ওয়েবসাইটের সকল ডেটা ওয়েব ক্রলার বা স্পাইডার থেকে গ্রহণ করে তার সার্চ ইঞ্জিনে সংরক্ষণ করা বা ক্যাচ করে ধরে রাখা। ওয়েব ক্রলে কী হয়েছে, আমাদের যে তথ্যগুলো আছে সেগুলোকে সংরক্ষণ করে রাখছে একটা জায়গায় মেমোরিতে। আর ইন্ডেক্স সফটওয়্যার হচ্ছে কী করবে, সার্চ ইঞ্জিনে নিয়ে আসবে। অর্থাৎ আমি যেটা সার্চ করব, আমি যে সার্চ করতেছি সেখানে নিয়ে আসবে, ঠিক আছে? অনেকটা মনে করো যে একটা স্টোররুমে রাখলো, বা স্টোররুম থেকে হচ্ছে সে হচ্ছে একটা মেন জায়গায় নিয়ে আসলো। এরপরে কোয়ারি সফটওয়্যার, আমরা সার্চ ইঞ্জিনে যেটা সার্চ করব, এখানে আমি যা লিখব আমার ডিমান্ড অনুসারে সে হচ্ছে ইন্ডেক্স সফটওয়্যারকে বলবে যে ভাই আমার এই জিনিসটা লাগবে। তারপর সে হচ্ছে ওয়েব কলিং থেকে সব তথ্য যেটা আমার দরকার সবগুলোকে নিয়ে এসে সে সুন্দর করে আমাকে প্রদর্শন করে দিবে। তাহলে কোয়ারি সফটওয়্যারে আমরা হচ্ছে বলছি আমাদের কী ডিমান্ড, আমরা কি চাই, সেখান থেকে ইন্ডেক্স সফটওয়্যারকে বলবে, তারপর সেটা হচ্ছে ওয়েব কলিং থেকে তথ্যগুলো নিয়ে আমাদেরকে প্রদর্শন করবে। এটাই হচ্ছে একটা সার্চ ইঞ্জিনের স্টেপস। 3টা স্টেপস খুবই সহজ স্টেপস। এই 3টা স্টেপস পার করার পর আমরা আমাদের যে কাঙ্ক্ষিত জায়গা সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে যেতে পারি। আশা করি আমরা বুঝতে পেরেছি। চলো এবার আমরা নেক্সট যাই, সেটা হচ্ছে ওয়েবসাইট।
হ্যাঁ, অনেক ধরনের কথা বললাম, ওয়েবসাইট, ওয়েব পেজ, অনেকক্ষণ ধরে কথা বলতেছি। ওয়েবসাইট জিনিসটা কি আমরা অলরেডি এতক্ষণ বুঝে ফেলছি। আ কালেকশন অফ ওয়েব পেজেস, অনেকগুলো ওয়েব পেজকে একত্র করে আমরা যে একটা তৈরি করে, একটা সাইট তৈরি করে থাকি, সেটাকে বলা হয় আমাদের ওয়েবসাইট। যেমন আমরা যদি হচ্ছে nctv.com-এ যাই, nc.org, সেখানে আমাদের বই আছে, আমাদের কন্টেন্ট রাইটারদের কন্টেন্ট আছে, আর অনেক কিছু আছে, রাইট? তাহলে সবগুলো ওয়েব পেজকে সে হচ্ছে একত্র করে আমাদের এই সাইটের মধ্যে রেখে দিছে। তাই এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এবং একটা ওয়েবসাইটে অনেক ধরনের সার্ভার থাকে, এবং সেখানে টেক্সট থাকে, আমাদের ইমেজেস থাকে, ভিডিওস থাকে, লিঙ্কস থাকে, ফর্মস থাকে, অনেক কিছু থাকে। যেমন ফেসবুকে একটা ওয়েব পেজ না, সে আমরা ডিফারেন্ট মানুষদের প্রোফাইল দেখতে পারি, আমরা গ্রুপস দেখতে পারি, আমরা অনেক কিছু দেখতে পারি। তো এই সবগুলো ওয়েব পেজ হচ্ছে ওয়েবসাইটের মধ্যে স্টোরড হয়ে থাকে, রাইট? ওকে, সো অনেক ধরনের আমাদের ওয়েবসাইট আছে, আমাদের পার্সোনাল ওয়েবসাইট আছে, আমার পোর্টফোলিও, ব্লগ, বিজনেস টাইপের ওয়েবসাইট আছে, amazon.com, nike.com, ই কমার্স আছে, daraz.com বিডি, এডুকেশনাল আছে, coursera.org, সোশ্যাল মিডিয়া আছে, facebook.com, instagram.com, আর তো নিউজ তো আছে, প্রথম আলো থেকে শুরু করে কত হাজার হাজার আমাদের নিউজ মিডিয়া আছে। তো প্রত্যেকটাই হচ্ছে একটা ওয়েবসাইট, একটা স্পেসিফিক জায়গায় হচ্ছে আমরা যেতে পারি। পার্সোনাল ওয়েবসাইট আছে, বিজনেস আছে, ই কমার্স আছে। তো ওয়েবসাইট বেসিক্যালি কী, তাহলে একটা অনেকগুলো ওয়েব পেজের স্টোর রুম। ওকে, এখন ওয়েবসাইট হচ্ছে দুই রকম হতে পারে, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট কি? আসো, এই ওয়েবসাইটটা হচ্ছে, স্ট্যাটিক নাম শুনে বুঝতে পারতেছি, এটা স্থির হয়ে থাকবে। অর্থাৎ তুমি এখানে কোন প্রকার এডিট করতে পারবে না, যা তোমাকে দেখাবে তাই তোমাকে দেখতে হবে। এখানে তুমি কোনো কমেন্ট করতে পারবে না, তুমি চেঞ্জ করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, রাইট? একটা ওয়েব পেজ দিলাম, আমি যা লিখছি HTML ফাইলে আমি যা লিখছি তাই প্রদর্শিত হবে, তুমি এখানে এক্সট্রা কোনো কিছু লিখতে পারবা না। ওকে, এবং এটা কোনো ডেটাবেস থাকবে না, এটার কোনো ডেটাবেস থাকবে না, যেহেতু আমি কোনো কাজই করতে পারতেছি না, আমার ডেটাবেস দরকারটা কি? আমি সুন্দর করে HTML এবং CSS দিয়ে একটা ওয়েব পেজ বানিয়ে মানুষকে দেখাই দিব, জাস্ট দেখো, তুমি কিচ্ছু করতে পারবে, জাস্ট দেখবা, কিচ্ছু করতে পারবে না। এটাকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। ওকে, কন্টেন্ট চেঞ্জ করা তুমি ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবা HTML ফাইল দিয়ে, বাট নিজে ওয়েবসাইট চেঞ্জ করতে পারবা না। এখানে কোনো প্রকার ইন্টারেকশন ঘটবে না, এবং যেহেতু এখানে কোনো প্রকার কাজ হচ্ছে না, তাই এটা খুব ফাস্ট এবং চিপার। এখানে কোনো কাজই হচ্ছে না, HTML CSS দিয়ে এটা করে ফেলতে পারতেছো। কিন্তু ডাইনামিক ওয়েবসাইট খুবই চমৎকার ওয়েবসাইট। আমরা এখন যে ওয়েবসাইটগুলো দেখে থাকি, আমরা সেখানে কাজ করতে পারি, আমরা সেখানে কমেন্ট করতে পারি, আমরা সেখানে এডিট করতে পারি, তাই না? ওটাকে বলা হয় ডাইনামিক ওয়েবসাইট। যেহেতু আমরা ফেসবুক দিয়ে আমরা কানেকশন করতে পারি, একজনের সাথে কথা বলতে পারি, অনেক কিছু করতে পারি, এবং যেহেতু এখানে অনেক কাজ একসাথে করা হয়, তাই স্পিডটা একটু কম, স্লাইটলি স্লোয়ার দ্যান স্ট্যাটিক ওয়েবসাইট। এবং অবশ্যই এক্সপেন্সিভ হবে, এত কাজ করা যাচ্ছে। এবং এটাকে বানানোর জন্য আমাদের অনেকগুলো ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয়। স্ট্রাকচার তৈরি করার জন্য HTML লাগে, সাজানোর জন্য আমাদের CSS লাগে, ডেভেলপ করার জন্য আমাদের PHP লাগে, GS দিয়েও করা যায়, GS দিয়ে আমরা অনেক কন্টেন্ট রাইট করে থাকি। আর ডেটাবেস তো অবশ্যই লাগবে, ডেটাবেসটা আমি হচ্ছে সবগুলো স্টোর করব, কে কী করতেছে, যাচ্ছে, ইনফরমেশন স্টোরিং সবগুলো ডেটাবেসের মধ্যে আমাদের যুক্ত থাকে। তাহলে এটাই হচ্ছে আমার স্ট্যাটিক ওয়েবসাইট ভার্সেস ডাইনামিক ওয়েবসাইট। আশা করি আমরা বুঝতে পেরেছি। খুবই চমৎকার। আরও কিছু কথা আছে, যেমন হচ্ছে সাইট লেআউট। ভাই, আমরা যে ওয়েবসাইট দেখি সেখানে অনেক সুন্দর সুন্দর জায়গা থাকে না, অনেক সুন্দর সুন্দর করে লেখা থাকে না, যেখানে ফ্রেমস থাকে, মাঝখান দিয়ে একটা ছবি থাকে, এখানে আমার কিছু রাইট থাকে, এখানে আমার অ্যাড থাকে, এখানে কিছু কন্টেন্ট থাকে, এখানে কিছু লেখালেখি থাকে, অনেক সুন্দর সাজানো থাকে না? এই সাজানোটাকেই বলা হয় হচ্ছে আমাদের সাইট লেআউট, অর্থাৎ ডিজাইনিং, আর কিছুই না। URL প্যাটার্ন আমরা অলরেডি পড়ে আসছি URL-এ, এটা আর নতুন করে বলার কিছু নাই। এবার আমরা আসি হচ্ছে লিঙ্কেজ স্ট্রাকচারটা কি? আচ্ছা, লিঙ্কেজ স্ট্রাকচারের মধ্যে আমরা যে দেখতে পাই সেটা হচ্ছে অনেকগুলো টার্ম। যেমন যদি বলি, লিঙ্কেজ স্ট্রাকচার হতে পারে হচ্ছে ট্রি, হতে পারে ট্রি স্টাইলের, হতে পারে হচ্ছে লিনিয়ার স্টাইলের, হতে পারে হচ্ছে কী হতে পারে, ওয়েব হতে পারে, ওয়েব লিঙ্কড হতে পারে, আবার হতে পারে হচ্ছে হাইব্রিড। কিচ্ছু বুঝি নাই, অবশ্যই বুঝে দিচ্ছি, একটু ওয়েট করো। আসো আমরা লিনিয়ার দিয়ে শুরু করি।
যখন আমরা একটা ওয়েবসাইটে ঢুকলাম, ধরো একটা ওয়েবসাইটে আমি গেলাম, সেখানে ক্লিক করে আমরা আরেকটা ওয়েবসাইটে গেলাম, সেখান থেকে আমরা আরেকটা ওয়েবসাইটে গেলাম, সেখান থেকে আমরা আরেকটা ওয়েবসাইটে গেলাম, যখন ব্যাক করবো তখন আমরা আবার এখান থেকে এখানে আসলাম, এখান থেকে এখানে আসলাম, এখান থেকে এখানে আসলাম। জাস্ট একটা অনেকগুলো ওয়েবসাইট একটার পর একটা আমরা লিনিয়ারলি আমরা হচ্ছে সাজাচ্ছি। এটাকে বলা হয় লিনিয়ার লিঙ্কড। ওকে, এটা ধরন, এটা বলা হয় লিনিয়ার। আবার আমি বলবো ট্রিটা কীরকম, ধরো হচ্ছে এটা একটা ওয়েবসাইট, এখান থেকে আমরা দুইটা জায়গায় যেতে পারি, এই জায়গায় যেতে পারি, আবার এই জায়গায় যেতে পারি, আবার এখান থেকে আমরা এখানে যেতে পারি, এখানে যেতে পারি, এখান থেকে এখানে যেতে পারি, এখান থেকে এখানে যেতে পারি। তাহলে এটাকে একটা ট্রিয়ের মতন, একটা শাখা প্রশাখার মতো না? এই জন্য এটাকে বলা হয় হচ্ছে আমাদের ট্রি লেআউট বা ট্রি স্ট্রাকচার। এবার আসে হচ্ছে ওয়েব লিঙ্কটা কি? ধরো আমি একটা ওয়েবসাইট থেকে যে কোনো ওয়েবসাইট যেতে পারি। ধরো এখান থেকে এখানে আসলাম, এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম, কোনো সমস্যা নাই। এখান থেকে আবার এখানে আসলাম, এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম, কোনো সমস্যা নেই। অর্থাৎ একটা আরেকটার সাথে কানেক্টেড। তুমি একটা পেজ থেকে যে কোনো পেজে তুমি হচ্ছে লাফ দিয়ে যেতে পারবা। এটাকে বলা হয় হচ্ছে ওয়েব লিঙ্কড। প্রত্যেকটা ওয়েব পেজের সাথে এরা হচ্ছে কানেক্টেড। আর লাস্টলি হচ্ছে আমাদের হাইব্রিড জিনিসটা কি? হাইব্রিড হচ্ছে এই তিনটা একত্র করে আমরা একটা হাইব্রিড স্পেশাল একটা ওয়েব পেজ তৈরি করতে পারি, যেখানে তুমি হচ্ছে লিনিয়ারলি যেতে পারো, আবার যে কোনো জায়গায় যেতে পারো, আবার তুমি হচ্ছে ট্রিটাও মেনটেন করতে পারো। তাহলে নাম শুনে বুঝতে পারছি সেটা হচ্ছে হাইব্রিড। তাহলে একটা ওয়েব পেজ কি, একটা ওয়েবসাইটে কী কী জিনিস আছে, আমাদের কী কী জিনিস জানতে হবে, ইউআরএল কি, সার্চ ইঞ্জিন কি, ওয়েব ব্রাউজার কি, আমাদের অ্যাড্রেসের একটা পার্ট থাকে, ডোমেইন থাকে, আইপি অ্যাড্রেস থাকে, আমাদের ওয়েব পেজ জিনিসটা কি, HTML কোত্থেকে আসলো, আমরা সব কিছু একটা বেসিক যে ধারণা, আমরা সেই ধারণাটা নিয়ে নিলাম। আমাদের পার্ট 1-এ ছিল এই বেসিক সম্পর্কে আইডিয়া নেওয়া। পার্ট 2-তে গিয়ে আমরা দেখব কীভাবে কোড করে আমরা একটা ওয়েব পেজ তৈরি করতে পারি। একটা ওয়েব পেজের মধ্যে আমরা টেবিল রাখতে পারি, আমরা ইমেজ সংযুক্ত করতে পারি, আমরা PDF সংযুক্ত করতে পারি, আমরা লিঙ্ক সংযুক্ত করতে পারি। সেই সব কিছুই আমরা কোড দিয়ে আমরা প্র্যাকটিক্যালি দেখব পার্ট 2-তে। সো থ্যাংক ইউ। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।